বন্ধুরা, শ্রীরামপুরের অলিগলি দিয়ে বিভিন্ন জায়গাতে ঘুরতে ঘুরতে চলে এলাম শ্রীরামপুরের রাজবাড়িতে। যেই দিন ঘুরতে গেছিলাম ওই দিন এই জমিদার বাড়িতে কিছুদিন আগে হয়তো কেউ মারা গেছিলেন। তবে আমরা যেদিনকে ঘুরতে এসেছি সেই দিন শ্রাদ্ধ শান্তির কাজ চলছে। একধারে চলেছে প্যান্ডেলের কাজ ও ইলেকট্রিকের কাজ। ছাদের দোতলায় এক কোণে আওয়াজ পেলাম ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণ। এর মাধ্যমে শ্রাদ্ধের কাজও চলছে। নিচে যারা ছিলেন তারাই সব বলছিলেন। যাই হোক বন্ধুরা, সংক্ষিপ্ত আকারে এই জমিদার বাড়ির কিছু কথা জেনে নেওয়া যাক। শ্রীরামপুরের রাজবাড়ি গোস্বামী বাড়ির পরিবারটি শ্রীরামপুরের আগমন ও বসবাসের সূত্রপাত শেওড়াফুলির রাজার হাত ধরেই। শেওড়াফুলির রাজবাড়ির এবং বাঁশবেড়িয়া রাজবাড়ির প্রসারিত শাখা। শেওড়াফুলি রাজপরিবারের প্রতিষ্ঠাতা রাজা মনোহর চন্দ্র রায়, তার পুত্র রাজচন্দ্র রায় 1752 থেকে 50 সাল নাগাদ শেওড়াফুলির পাশেই শ্রীপুর নামে একটি শ্রীরামচন্দ্রের মন্দির নির্মাণ করেন। শ্রীরামচন্দ্রজিউর এই মন্দিরটি সূত্রেই পরে শ্রীপুর, গোপীনাথপুর এবং মোহনপুর গ্রাম তিনটি সংযুক্ত করে গোটা জায়গাটির নাম দেওয়া হয় শ্রীরামপুর। শ্রীরামপুরের খ্যাতি একটি দিক দিয়েও যদিও হয় কেডি সাহেবের ছাপাখানার কারণে, তাহলে অন্য অবশ্য ড্যানিশ বা দিনেমার উপনিবেশ হিসাবেও খ্যাত। 1755 সালে ড্যানিশরা বাংলার নবাব আলীবর্দী খাঁ থেকে 1,60,000 টাকার বিনিময়ে শ্রীরামপুরের বাণিজ্য কুটি স্থাপন ও বসবাসের অনুমতি পায়। ড্যানিশ সম্রাট ফেডরিকের নামে তারা শ্রীরামপুর নাম রাখে ফেডরিকনগর। 1755 থেকে 1845 খ্রিস্টাব্দ পর্যন্ত ড্যানিশরা শ্রীরামপুরে ছিলেন। এরপর শ্রীরামপুর থেকে চলে যায় ব্রিটিশদের হাতে। শোনা যায় একবার রামগোবিন্দ গোস্বামী তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে নৌকায় করে শান্তিপুর থেকে কলকাতায় যাচ্ছিলেন। নৌকা শ্রীরামপুরের কাছে এলে রাধাগোবিন্দ স্ত্রী প্রসব ব্যথা উপস্থিত হয়। নৌকার তীরে ভেড়ানো হলে রামগোবিন্দ স্ত্রীর এক পুত্র সন্তানের জন্ম দেন। এই সময় শ্রীরামপুর ছিল শেওড়াফুলি রাজাদের অধীনে এবং ঘটনাচক্রে শেওড়াফুলি ছিল পাটুলি রাজাদের কাছারি বাড়ি। শেওড়াফুলি রাজ দান ধ্যানের জন্য বিখ্যাত। তার রাজত্বে পরম ভাগবত শ্রী রামগোবিন্দর গোস্বামীর পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে শুনে তৎকালীন রাজা মনোহর রায় ওই সম্পত্তি রামগোবিন্দকে দান করতে উদ্যত হন। ব্রাহ্মণ রামগোবিন্দ সেই দান গ্রহণ করতে অস্বীকার করলে একটি কড়ির বিনিময়ে সেই সম্পত্তি শেওড়াফুলি রাজার কাছ থেকে কিনে নেন। এইভাবেই পাটুলির লক্ষণ চক্রবর্তীর পরিবার ভাগ্যচক্রে এসে উপস্থিত হয় শ্রীরামপুরে। রামগোবিন্দ গোস্বামীর দুই পুত্র রামগোপাল এবং রাধাকান্ত। রাধাকান্তর তৃতীয় পুত্র রামনারায়ণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আসাম প্রদেশের দেওয়ান ছিলেন। শোনা যায় গৌরীপুর, বিজয়নী, বসুরিপাড়া প্রভৃতি জায়গায় জমিদারের সনন্দে রামনারায়ণের দস্তখত ছিলেন। রাধাকান্ত কনিষ্ঠ পুত্র হরিনারায়ণ অষ্টাদশ শতকের 70 দশকের শ্রীরামপুরের ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে দেওয়ানের কাজ করতেন। ঠিক এই সময় ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্স ও হল্যান্ডের বাণিজ্য যুদ্ধ চরম আকার ধারণ করে। ফলে এইসব দেশের রণতরীগুলি ব্রিটিশদের বাণিজ্যের তরীগুলিকে মাঝ সমুদ্রে লুট করতে শুরু করে। ফলে ভারত থেকে যে বিপুল পণ্য সামগ্রী ইংল্যান্ডে রপ্তানি হতো তাতে ধাক্কা লাগে। এই সময়ে শ্রীরামপুরের ড্যানিশ বা দিনেমাররা চড়া দামে ব্রিটিশদের পণ্য সামগ্রী নিজেদের জাহাজে করে পৌঁছে দিতে রাজি হয়। সেই সময়
ব্রিটিশ প্রাইভেট টেন্ডারদের ব্যক্তিগত বাণিজ্য পণ্য ও অর্জিত বা লুট করা সম্পদ ব্রিটিশ সরকারের চোখ এড়িয়ে ইংল্যান্ড পৌঁছে দেওয়ার প্রয়োজন হতো। সে কাজে ড্যানিশরা তাদের সাহায্য করত। ফলে মাত্র 9 মাসের মধ্যে ডেনমার্করা অন্তত 22টি জাহাজ করে মোট 10,000 টন পণ্য সামগ্রী শ্রীরামপুর থেকে ইংল্যান্ডে নিয়ে যায় এবং খুব অল্প সময়ের মধ্যেই প্রভূত লাভের মুখ দেখে। স্বাভাবিকভাবে হরিনারায়ণও এই সময় বহু অর্থ উপার্জনও করেছিলেন। এই সময় তিনি আরও বেশ কিছু জমিদারি সম্পত্তি ক্রয় করেন এবং গোস্বামীদের গৃহদেবতা শ্রী শ্রী রাধামাধবজিওর প্রতিষ্ঠাতা হয় এবং রাসমঞ্চ ও স্ত্রী পুরুষের পৃথক স্নানঘাট ইত্যাদি নির্মিত হয়। অন্যদিকে হরিনারায়ণের পুত্র রঘুরাম কলকাতার বিখ্যাত জন পামার কোম্পানির অধীনে ব্রুথ শুদ্ধির কাজ করে বিপুল অর্থ উপার্জন করেন। 1832 সালে জন পামার কোম্পানি উঠে গেলে বহু লোক সর্বশান্ত হয়, কিন্তু শোনা যায় জন পামা নিজে আগে থেকেই রঘুরামকে এই ইঙ্গিত দেওয়ার রঘুরাম তার সম্পত্তি বাঁচাতে সক্ষম হন। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রতিষ্ঠিত ইউনিয়ন ব্যাংকের রঘুরামের প্রচুর টাকা শেয়ার ছিল। আশ্চর্যভাবে এই ইউনিয়ন ব্যাংকও বন্ধ হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে রঘুরাম ব্যাংক বন্ধ হওয়ার আগেই নিজের সমস্ত শেয়ার বিক্রি করে দিতে সামর্থ্য হন। এইভাবে 2 বার তিনি ভাগ্যক্রমে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পায়। রঘুরাম গোস্বামী এত বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছিলেন যে 1845 সালে ড্যানিশ সরকার শ্রীরামপুরের উপনিবেশ বিক্রি করে দিতে চাইলেই রঘুরাম 12 লক্ষ টাকার বিনিময়ে তা কিনে নিতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রঘুরামের দেওয়া মূল্য থেকে 1 লক্ষ টাকা বেশি দিয়ে 13 লক্ষ টাকা ড্যানিশদের থেকে শ্রীরামপুর কিনে নেয়। বর্তমানে শ্রীরামপুরের গোস্বামী পরিবার আর্থিক প্রতিকূল অবস্থার মূল স্থাপত্য রঘুরাম গোস্বামী। তিনি তার পৈতৃক ভদ্রাসনের কাছেই নিজের একটি প্রাসাদ নির্মাণ করেন। রামগোবিন্দ গোস্বামী শ্রীরামপুরে বসতবাড়ি স্থাপনের পর এই বাড়ির সংলগ্ন ঠাকুরদালানে দুর্গাপূজা শুরু করেন। সময়টা আনুমানিক অষ্টাদশ শতকের মাঝামাঝি। এই ঠাকুরদালানেই প্রতি বছর ষোড়শ উপাচারে দুর্গাপূজার আয়োজন হয়। প্রাচীন ঘরানা একচালার মধ্যে মহিষাসুর রূপে মা দুর্গার অবস্থান, সঙ্গে থাকেন কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী। ঢাকের সাজ বা শোলার সাজে মৃন্ময়ী প্রতিমাকে অলঙ্কৃত করা হয়। দেবী পুরাণ মত মেরে গোস্বামী বাড়ির পুজো হয় প্রতিপদের দিন থেকে। পুজো শুরুর দিন থেকে নবমী পর্যন্ত পারিবারিক সকলে নিরামিষ খান। দশমীর দিন পুজো শেষ হলে বাড়ির বিবাহিত মহিলারা মাছ ভাত খেতে পারেন। পুজো উপলক্ষে 4 দিন জমজমাট হয়ে থাকে শ্রীরামপুরের গোস্বামী বাড়ি। বসে সঙ্গীতের আসর। পারিবারিক সূত্রে জানা যায় গোস্বামী বাড়ির দুর্গাপুজো এই সঙ্গীতা অনুষ্ঠানে আসরে গান গেয়েছেন অ্যান্টনি ফিরিঙ্গি। ভোলা ময়রা থেকে বাগবাজারের রূপচাঁদ পক্ষীর দল। আজ থেকে প্রায় 15-20 বছর আগে এক স্থানীয় বৃদ্ধা গোস্বামী বাড়ির এই দুর্গামাকে বুড়িমা নামে সম্বোধন করেন। নামটি পরিবারের সকলে ভালো লেগে যায়। সেই থেকে পুজোটি এই নামেই খ্যাত। বন্ধুরা, জমিদার বাড়ি থেকে বেরিয়ে অন্য একটি পথ ধরে গঙ্গায় বরাবর টোটো করে যাচ্ছিলাম। যেতে যেতে একপাশে চোখে পড়ল অ্যাকোরিয়ামের মাছের হাট ও বিভিন্ন সামগ্রিক নিয়ে বাজারও বসেছে। বিভিন্ন রং বেরঙের মাছও দেখলাম এক ঝলক। তবে হাট পেরিয়ে চোখে পড়ল একটি
ভাঙা মন্দিরের দৃশ্য। এরপর চললাম শ্রীরামপুর কলেজে।